চিঠি আমাদের জীবন থেকে বিদায় নিয়েছে আজ বহুদিন। মাঝে মেসেজ করতাম, এখন আমরা টেক্সট করি, চটজলদি কথা জানিয়ে দিতে পারি, আবার তাকে মুছেও ফেলতে পারি। কাজেই এই সময় দাঁড়িয়ে চিঠি প্রেরণের গোটা বিষয়টা নিয়ে আমাদের কথা বলা খুবই জরুরি। আর সব কিছু যেমন আধুনিক হচ্ছে, তেমনই আধুনিক হয়ে গেছে আমাদের তথ্য সম্প্রচারের মাধ্যমও। আজ কলমের প্রয়োজন নেই, কাগজের প্রয়োজন নেই কাজের কথা, মনের কথা বা ভাবের কথা বলতে। এমনকি ভাব প্রকাশের ক্ষেত্রে বহু রকম ছবি বা প্রতিকৃতি এসে গেছে, যেগুলোকে ইমোজি বা স্টিকার বলে। চিঠি লেখা বা পড়ার মধ্যে যে আরাম ও আকুতি ছিল, তা বুঝি এখন ফিকে হয়ে গেছে, বা প্রায় নেই বললেই চলে। আগে দিনের পর দিন, মাসের পর মাস বসে থাকতে হতো চিঠি পাওয়ার জন্য, এবং যে চিঠি লিখত তাকে অনেকটা হিসেব করে সমস্ত কথা বলতে হতো। কথ্য ভাষার লিখিত রূপই ছিল একমাত্র উপায় মনের ভাব প্রকাশ করার। তাই তার জন্য অপেক্ষা ও পড়ার জন্য উন্মাদনা ছিল একেবারে অন্যরকম। সেখানে লুকিয়ে ছিল কত কত সুপ্ত আবেগ। সেই হারিয়ে যাওয়া চিঠি এবং বাংলা চলচ্চিত্রে চিঠির ব্যবহার সুনির্দিষ্টভাবে বলতে গেলে সত্যজিৎ রায়ের ছবিতে চিঠির ব্যবহার আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। শোনা যায় মৃণাল সেনের আকাশ কুসুম ছবিটি আসার পরে সত্যজিৎ নিজের আপত্তিগুলি জানিয়েছিলেন ধারাবাহিক চিঠি লেখার মাধ্যমে, যার একটি সত্যজিৎ রায়ের প্রবন্ধ সংগ্রহ বইতে সংকলিতও রয়েছে। সেই চিঠিতে উত্তর ও প্রত্যুত্তর খুবই তিক্ত আকার ধারণ করেছিল। একটা বিষয় অবাক লাগে ভেবে যে আমরা এই মুহূর্তে কত সহজে ঝগড়া করতে পারি, অথচ সেই সময় সম্পূর্ণভাবে গুছিয়ে সম্পূর্ণটা লিখে ফেলতে হতো, যাতে সমস্ত বক্তব্যকে বুঝিয়ে দেওয়া যায়, এবং তাতে আপামর জাতিরও ভাষা নিয়ে যে বিশাল একটা বিস্মৃতির অবস্থা তৈরি হয়েছে তাও হতো না। কিন্তু আধুনিকতা আমাদের হাতে দিয়েছে একটা কৌটো, যা এখন এক পাতলা প্লেট বিশেষে পরিণত হয়েছে। কিন্তু ভুলে গেলে চলবে না যে সত্যজিৎ ছিলেন আধুনিক বাঙালি শিল্পী, যেটা প্রতিনিয়ত তার কাজে আমরা দেখেছি। এখন ফিরে দেখব সেই সব দৃশ্যগুলো যেখানে সত্যজিৎ একটি চিঠিকে ফ্রেমবন্দি করেছেন অতি যত্নে। ভারতের যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় সমস্যা হলো কোনো এক বিশেষ রকম সিনেমাটিক স্টাইলকে পেলে তারা সেটা ছাড়া অন্যরকম কিছু ভাবতে পারেন না। সিনেমাতে চিঠি প্রদর্শনের ক্ষেত্রেও ব্যাপারটা খানিক সেরকম। চিঠি এলেই আমরা দেখতাম অভিনেতার ঘাড়ের ওপর দিয়ে একটা শট, যেখানেই নেওয়া হোক চিঠির ওপর একগাদা আলো, এবং সেখানে হয় ডিসলভে প্রেরকের ছবি ভেসে উঠবে, বা নেপথ্যে আমরা তার গলার স্বর শুনতে পাবো, সে চিঠিটা পড়ছে। কিন্তু সত্যজিতের সিনেমা আধুনিক, ও তার কাছে জরুরি চিঠিটা কিভাবে অভিব্যক্তির পরিবর্তন আনে তা তুলে ধরা। পথের পাঁচালীতে যখন অনেক দিন বাদে সর্বজয়ার কাছে হরিহরের চিঠি আসে, তখন নিয়ম মেনে হরিহরের গলার স্বর পেলেও ক্যামেরা ধরে সর্বজয়ার অভিব্যক্তিকে। সুসংবাদ পেয়ে ক্রমে তা অভাব ও অনটনে মেশানো অভিব্যক্তি থেকে খুশির অভিব্যক্তিতে পরিণত হয়। আবার আর এক ছবি অপরাজিততে দেখতে পাই অপু চিঠি লিখছে, দর্শকও যেন তার লেখনের সঙ্গে সঙ্গে চিঠি পড়ছে। অর্থাৎ বই পড়ার সময় যেভাবে আমরা রসাস্বাদন করে থাকি, সত্যজিৎ রায়ও সেইভাবেই দর্শকদের ছবির মধ্যে এনগেজ করতে চাইতেন। মনে করে দেখার বিষয়, যখন অপুর কাছে তার মায়ের চিঠি আসে, সে যে ছাপাখানায় কাজ করত তার মালিক, যার আশ্রয়ে সে শহরে থাকছে,
তিনি অপুকে উদ্বিগ্ন হয়ে মায়ের চিঠি পড়তে দেখে জিজ্ঞাসা করে সেই চিঠিতে কোনো দুঃসংবাদের কথা আছে কিনা। এইভাবে চিঠি লেখা বা হাতের লেখার প্রদর্শনও সত্যজিতের সিনেমাতে গুরুত্ব পেতে শুরু করলো। কথা প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে, কালির কলম ব্যবহার করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে লেখা হচ্ছে কলকাতায় হস্টেলের ঠিকানা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকারেও জানা যায় বেশ খাতা কলম নিয়ে বসে তাকে সেই লেখা অভ্যাস করতে হয়, যার ফলে তার লেখার স্টাইলের উপর সেই অভ্যাসের এক বিরাট প্রভাব পড়ে পরবর্তীকালে। তবে তা অনেক বেশি মাত্রায় স্থান পায় চারুলতাতে। শটের পর শটে আমরা দেখি সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে কলম এবং পাতার পর পাতা জুড়ে তিনি লিখে চলেছেন গল্প ও কবিতা। বোঝাই যাচ্ছে যে এই শটের মাধ্যমে একটাই জিনিস সত্যজিৎ চাইছেন, সেটা হলো তাতে দর্শকদের সক্রিয় অংশগ্রহণ। ফিরে আসা যাক আবার চিঠিতে। অপরাজিতর পরে অপুর সংসার। ছবি শুরুই হচ্ছে চিঠি দিয়ে। সেই চিঠি কোনো নেপথ্য কণ্ঠ পাঠও করছে না। চিঠিটা লেখা ইংরেজিতে। টানা হাতের লেখায় খুব বেশি যে পড়ে ফেলা যাচ্ছে তাও নয়, কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে এই চিঠির গুরুত্ব কলেজ জীবনের শেষে অপুর কর্মজীবনে কোনো হিল্লে হলেও হতে পারে। যারা সত্যজিৎ রায়কে নিয়ে এখানে গভীরভাবে পড়েন, খোঁজেন ও দেখেন, তারা জানবেন সেই হাতের লেখা আসলে সত্যজিৎ রায়ের। এরপরে সরাসরি ভাবুন সেই দৃশ্য যেখানে অপু বিয়ের পরে শিয়ালদহ অঞ্চলে রেল লাইন ধরে মেসবাড়ির দিকে হেঁটে আসার পথে চিঠি পড়ে। নেপথ্যে অপর্ণার গলায় সেই চিঠির পাঠ থাকলেও আমরা অপুর মুখের অভিব্যক্তি দেখতে থাকি। সেখানেও একটা পড়ার ব্যাপার যেন লুকিয়ে আছে। সত্যজিৎ চাইছেন দর্শক থাকুক অপুর মুডের সঙ্গে, কারণ সেখানেই সামনে গিয়ে এক মোক্ষম ঘা দিতে চলেছেন তিনি। আর বেশি কি লিখব? আমার কথাটি ফুরলো, আর অনেক বানানো ভুল হলো। জানি তুমি হাসবে, তা হেসো। আমি তো বই লিখি না, চিঠির পক্ষে এই ঢের। তোমার শরীরের যত্ন নিও লক্ষ্মীটি। আমার শরীর ভালোই, মনের অসুখ সারবে তুমি এলে। আসবে তো? না এলে কিন্তু আরি আরি আরি। এর পরের দৃশ্যেই আমরা দেখব অপর্ণার ভাই এসে খবর দিচ্ছে যে তাদের সন্তান প্রসব করতে গিয়ে অপর্ণার মৃত্যু হয়েছে। এরপরে আমরা দেখি হাতে লেখার শেষ দৃশ্য, যেখানে অপু তার বন্ধু পুলুকে চিঠি লিখে জানায় তার নিরুদ্দেশ যাত্রার ব্যাপারে এবং জানায় যে সে তার প্রাণের চেয়েও প্রিয় ও জরুরি বস্তু উপন্যাসের খসড়া নিয়ে রওনা দিল। লেখা শেষ হলে তাকে পাঠিয়ে দেবে। এখানে লক্ষ্য করার মতো বিষয়টা হলো চিঠির বাক্য গঠন। পাণ্ডুলিপিখানা সঙ্গে নিলুম, বা তুমি বিলেত যাচ্ছ, তোমার যাত্রা সফল হোক, আমিও চললুম। বন্ধুর সঙ্গে চিঠির কথোপকথনে কাব্য যেন চলেই আসে। অথচ এর আগে আমরা দেখেছি সাধু ভাষার ব্যবহার হচ্ছে চিঠি লেখার ক্ষেত্রে। কিন্তু যত সময় এগোতে থাকে সত্যজিতের সিনেমা হয়ে ওঠে আরও আধুনিক। ক্রমেই আমরা দেখব চিঠির পাঠে পাঠকের অভিব্যক্তি হয়ে যাবে সত্যজিতের গল্প বলার পাথেও। এরপর মনে পড়ছে চিঠি লিখতে লিখতে খুন হয়ে যাওয়া চিড়িয়াখানা ছবির দৃশ্য। মাঝরাত্রির গোলাপ কলোনি। পানুগোপাল চিঠি লিখছে। চিঠি শুরু করা হচ্ছে শ্রী চরণেশু ব্যোমকেশ বক্সী। লেখার হাতিয়ার হলো সস্তার একটি কলমকালি। পানুগোপালের লেখাপড়া খুবই নড়বড়ে। ভাঙা হাতের লেখায় চলছে চিঠি লেখা। কাটশটে দেখা যায় দস্তানা পরা হাতে খুনি বান্ট ইনস্ট্রুমেন্ট নিয়ে এগিয়ে আসছে।
হঠাৎ একটা আওয়াজ। লেখার ক্ষেত্রে হয়তো সত্যজিৎ লিখতেন ব্ল্যাকআউট, কিন্তু আধুনিক সিনেমার মান বুঝি তার ডিটেলসে। আমরা দেখলাম ফ্রন্টাল শটে পানুগোপাল কলম ভেঙে হুড়মুড়িয়ে সামনের দিকে পড়ে গেল। কেমন ডিটেল দেখলাম আমরা। পানুগোপালের পরিবারের ঠিকানা নেই, সে কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশে তার সমস্যা হয়, তাই তাকে ভেবেচিন্তে বাক্য গঠন করে লিখতে হয়। সেই কারণে লেখায় আছে সংশয়। এই ডিটেলসের মাধ্যমে সত্যজিৎ একটি করুণ রস উদ্রেক করতে সফল হলেন মোক্ষম আঘাতের আগে। কারণ এর আগে শুধু একবার আমরা পানুগোপালকে দেখেছি কুকুরছানা হাতে ব্যোমকেশের সঙ্গে কথা বলতে। প্রথমবারের দর্শক হিসেবে আমরা জানি না যে পানুগোপাল মারা যাবে, তাই পানুগোপালের শেষ দৃশ্যে আবার সেই করুণা উদ্রেক করা প্রয়োজন। অতএব চিঠির ব্যবহারের এই ডিটেলস তিনি নিলেন। তারপর আগন্তুকের চিঠি পাঠটা, যার মাধ্যমে এই ছবির শুরু। কে আসছে, কোথা থেকে আসছে আমরা কিছুই জানি না। ছবি শুরুই হচ্ছে একটা উড়ো চিঠি দিয়ে। কে এই ব্যক্তি, কি তার পরিচয়, কিছুই বলা যাবে না। এক্ষেত্রে ভদ্র ও প্রৌঢ় বাঙালি ব্যক্তিস্বরূপ আগন্তুককে পেশ করার জন্য আবার ব্যবহার করা হলো সাধু ভাষার। মনে রাখতে হবে সত্যজিৎ সরাসরি চাইছেন যে দর্শক প্রথম থেকেই শরিক হন দম্পতির, কারণ শেষে গিয়ে তাদেরই চোখ খুলে দেখতে হবে কিভাবে বাঙালি জাতি অন্ধের মতো এগিয়ে চলেছে। সেই কারণে চিঠির ডিটেলস তা পড়ে অভিব্যক্তি ও পরবর্তী কথোপকথন থেকে আমরা প্রথম থেকেই ওদের দোসর। আর মনমোহন মিত্তির আগন্তুকের আয়ং হয়ে থেকে যান। কি ব্যাপার? আমার ছোট দাদু হোয়াট? 35 বছর 1955-এ গেছেন। আরে বাস চাল দাদু। সত্যজিতের চিঠি ও তার শর্ট টেকিং নিয়ে আরও বহু ডিটেল আছে। গুপিগাইন বাঘাবাইনের দুটি জরুরি দৃশ্য, একটিতে আছে যুদ্ধের খবর, তা এসেছে হাল্লাদেশ থেকে। এর আগের দৃশ্যেই আমরা দেখেছি সেখানে নৈরাজ্য চলছে, মন্ত্রী সম্পূর্ণ রাজ্যের বিধাতা হয়ে বসে আছে। সেক্ষেত্রে যে পরোয়ানা এলো তাতে যে ভাষা লেখা আছে তা মূলত সাংকেতিক। কিসের সংকেত দেওয়া আছে? সংকেতে আছে হাতি, ঘোড়া, ঢাল, তলোয়ার, যাতে সাধারণ দর্শক অর্থাৎ 8 থেকে 80 বছরের যে কোনো মানুষ কেবল দেখে বুঝে যেতে পারে তাতে কি বলা আছে। এরপরে আমরা শেষবারের মতো দেখি শুন্ডি রাজাকে। একটি লিখিত আর্জি দেয় প্রধানমন্ত্রী, তাতে লেখা আছে এখনো সময় আছে, দূত প্রেরণ করিব কি। এখানে লক্ষ্য করার বিষয় লেখার ধরন। সাধারণত যেভাবে বাংলা হরফ লেখা হয় সেভাবে লেখা হয়নি, কয়ের মাথাটা ভোঁতা। এমনভাবে লেখা হয়েছে যাতে কাগজের ওপরে কিঞ্চিত কালি ছড়িয়ে যায়। দুর্দান্ত এই ডিটেলগুলি সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে চিঠির দৃশ্যগুলিতে তৎকালীন অন্যান্য কাজ থেকে অনেক অনেক আলাদা করে রাখে। হীরক রাজার দেশেতেও দেখি যে হীরক রাজার চোখ এড়িয়ে উদয়ন পণ্ডিত বাঘার পায়ে চিঠি গুজে দেয়, যেখানে পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা বলার জন্যে গুপি বাঘাকে ডাকা হয়। এখানেও আসছে সেই চিঠি, এখানে আবার তা গোপন বার্তা প্রেরণের মাধ্যম। যে করে খনিতে শ্রম যেন তারে ডরে জম,
অনাহারে নাহি খেদ, বেশি খেলে বাড়ে মেদ। ধন্য শ্রমিকের দান, হীরকের রাজা ভগবান। এই আলোচনা এখানেই থেমে থাকে না। সত্যজিৎ রায় চলচ্চিত্র ভুবনে চিঠির ব্যবহার আরও নানা স্তরে নানা রূপে বিস্তৃত হয়ে আছে, যা তার চলচ্চিত্র ভাষার আধুনিকতাকে আরও স্পষ্ট করে। প্রথমেই আসা যাক ঘরে বাইরে ছবির কথায়। এখানে চিঠি কেবল ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম নয়, বরং তার রাজনৈতিক ও মানসিক টানাপোড়েনের এক গুরুত্বপূর্ণ বাহক। বিমলা, নিখিলেশ ও সন্দীপ এই ত্রিকোণ সম্পর্কের মধ্যে চিঠি একদিকে যেমন প্রেম ও আকর্ষণের ভাষা, তেমনি অন্যদিকে মতাদর্শের সংঘাতও বহন করে। চিঠির মাধ্যমে চরিত্ররা নিজেদের অবস্থান স্পষ্ট করে, আবার অনেক সময় সেই চিঠি তাদের দ্বিধা ও দোলাচলকে উন্মোচিত করে। ফলে চিঠি এখানে একাধারে ব্যক্তিগত এবং রাজনৈতিক দুটি স্তরেই কার্যকর। অন্যদিকে কাপুরুষ ছবিতে চিঠির উপস্থিতি অনেকটাই সূক্ষ্ম ও অন্তর্নীল। এখানে সরাসরি চিঠি দেখানো না হলেও অমিতাভ ও করুণার অতীত সম্পর্ক যেন এক অলিখিত চিঠির মতো থেকে যায়। না বলা কথা, অপূর্ণ অনুভূতি সব মিলিয়ে এক ধরনের নীরব যোগাযোগ তৈরি হয়, যা চিঠিরই আর এক রূপ। সত্যজিৎ এখানে দেখিয়েছেন চিঠি না থাকলেও তার অভাবও সমান অর্থবহ হতে পারে। এই প্রসঙ্গে নায়ক ছবির কথাও মনে পড়ে। এখানে সাংবাদিক অদিতির লেখা তার নোট নেওয়া, এই পুরো প্রক্রিয়াটি এক ধরনের ব্যক্তিগত চিঠির মতোই কাজ করে। নায়ক অরিন্দমের আত্মকথন, তার মনের ভেতরের দ্বন্দ্ব সব কিছুই ধরা পড়ে এই লিখিত নথির মাধ্যমে। আমার খুড়তুতো বোনের জন্য। অর্থাৎ চিঠির ঐতিহ্য এখানে রূপান্তরিত হয়েছে আধুনিক সাংবাদিকতার ভাষায়, কিন্তু তার অন্তর্নিহিত ব্যক্তিগত স্বীকারোক্তির জায়গাটি অটুট থেকেছে। আবার জন অরণ্য ছবিতে আমরা দেখি চিঠি সরাসরি উপস্থিত না থাকলেও লিখিত যোগাযোগের একটি ভিন্ন রূপ সামনে আসে। ব্যবসায়িক দুনিয়া, ঠিকানা, হিসাব সব মিলিয়ে এখানে লিখিত বিষয়টি হয়ে ওঠে সম্পর্কের ভিত্তি। এই পরিবর্তনটি গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় যে সময়ের সঙ্গে সঙ্গে চিঠি ব্যক্তিগত আবেগের জায়গা থেকে সরে গিয়ে অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ও লেনদেনের মাধ্যম হয়ে উঠছে। একইভাবে দেবী ছবিতে চিঠির অনুপস্থিতি এক বিশেষ অর্থ বহন করে। উমাপ্রসাদ কলকাতায় আর দয়াময়ী গ্রামে, এই দূরত্বের মধ্যে যোগাযোগের যে ফাঁক, তা যেন চিঠির যুগের বিলম্বকেই মনে করিয়ে দেয়। সময় মতো খবর না পৌঁছনো বা পৌঁছতে দেরি হওয়া, এই বিলম্বই ছবির ট্র্যাজেডিকে আরও গভীর করে তোলে। ফলে এখানে চিঠি না থেকেও তার অভাব একটি গুরুত্বপূর্ণ নাটকীয় উপাদান হয়ে ওঠে।
পরবর্তীকালে শাখা প্রশাখা ছবিতে এই লিখিত ধারণাটি আরও বিস্তৃত হয়। এখানে চিঠি হয়তো সরাসরি নেই, কিন্তু স্মৃতি, অতীত, নথি এই সব কিছু মিলিয়ে এক ধরনের মানসিক দলিল তৈরি হয়। পরিবারের ভাঙন, মূল্যবোধের সংকট, এসবই যেন অদৃশ্য কোনো চিঠির মতো বর্তমানকে প্রশ্ন করে। এইসব উদাহরণ একত্রে দেখলে বোঝা যায় সত্যজিৎ রায় চলচ্চিত্রে চিঠি কখনো সরাসরি দৃশ্যমান, কখনো প্রতীকী, আবার কখনো সম্পূর্ণ অনুপস্থিত থেকেও তার প্রভাব বিস্তার করে। চিঠি এখানে কেবল একটি বস্তু নয়, বরং একটি ধারণা, যার মাধ্যমে সময়, সম্পর্ক, স্মৃতি ও আবেগ সব কিছুই নতুনভাবে প্রকাশিত হয়। অতএব বলা যায় যে সত্যজিৎ রায় চলচ্চিত্রে চিঠির ব্যবহার একটি বিবর্তনশীল প্রক্রিয়া। প্রাথমিক ছবিগুলিতে যেখানে চিঠি ছিল সরাসরি আবেগ প্রকাশের মাধ্যম, পরবর্তী ছবিগুলিতে তা ক্রমশ রূপান্তরিত হয়েছে, কখনো প্রতীকে, কখনো নীরবতায়, কখনো বা আধুনিক লিখিত ভাষ্যের মধ্যে। এই রূপান্তরই তার চলচ্চিত্র চিন্তার আধুনিকতাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। আমাদের এই হালুদের 500 নিয়ে এলে হালুদের 500 দূরে ফার্নিচারে দিতে হবে। এমনি যে কোনো একটা 500 দিলে হবে। পাঞ্জাবিটা লাইট রঙের পাঞ্জাবিটা দাও, এইটা ধরতে পারো। এইটা যাও শুনিয়ে ভেতর এটা 500 যাবে। এই বক্সটা একটু জেলে দেন না, বক্সটা পায়জামা পায়জামা আর একবার এটা পড়ে আছে, इसको लगा दीजिए बहन जी बेस में चलेगा ये क्या चलेगा? We have a fairly backward audience here, I must say, in spite of the film society movement and all that. If you consider the large audience, it's a backward audience, unsophisticated. Mr. Rai's rare mastery of the art of motion pictures and of his profound humanism. Unfortunately, Mr. Rai is not well and cannot be with us tonight, but he is able to speak with us from his hospital room in Calcutta. Well, it's been an extraordinary experience for me to be here tonight to receive this magnificent. আর এই কারণেই তিনি মহারাজা, আর বারবার তাকে আমরা সেলাম জানাই। এই কিছুদিন আগেই 2রা মে তার 105তম জন্মদিন পালন করলাম আমরা। তাকে নিবেদিত আমাদের এই শ্রদ্ধাঞ্জলি। অপু দুর্গার ট্রেন দেখা যে এখনও বাকি, ফেলুদা এখনও মগজাস্ত্রে শান দেয় নাকি, গুপি বাঘার গান বাজনা আর ফুরলো কই, শঙ্কুনিজের স্বর্ণপণির সন্ধান দিল বুঝি ওই, আগন্তুকের গল্পের নোটে গাছটা এখনও মুড়োয়নি, ভূতের রাজার ভূতের সভা যে এখনও ফুরোয়নি, মন্ত্রীর ষড়যন্ত্র ভেস্তে এক হলো শুন্ডিগুন্ডির রাজা। সবশেষে তাই বলি, সেলাম তোমারে মহারাজা। গল্পের জাদু দিব্যি থাকবে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত সব কিছুর সঙ্গে যে জড়িয়ে একটাই নাম, সত্যজিৎ। মহারাজা তোমারে সেলাম 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 মহারাজা তোমারে সেলাম 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 মহারাজা
তোমারে সেলাম 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 মহারাজা রাজা মশাই